নমস্কার, বাংলা মন থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় ছুটলেন কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে হঠাৎ দুপুর 3টে নাগাদ হঠাৎ কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে ছুটলেন? কলকাতা হাইকোর্টে ছুটলেন আদতে একটা মামলা করার জন্য। মামলার টেক্সট কি? ভবানীপুরে আমি হারিনি, সেই নির্বাচন বাতিল করা হোক, এই জাতীয় কোনো একটা দাবি নিয়ে, নির্দিষ্ট দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী এই জাতীয় মামলার ক্ষেত্রে যিনি মামলা করছেন তাকে সশরীরে আদালতে যেতে হয় এবং সেটাই আজকে আদালতে গেলেন। কিন্তু ঘটনা হচ্ছে একদম লোকচক্ষুর আড়ালে হঠাৎই আচমকা দেখা গেল যে নির্দিষ্ট গেটের বাইরে এ রাজ্যের প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী, ভবানীপুরে 15,000 ভোটে হারা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখন প্রাক্তন, তিনি আদালতের দরজায় নামলেন এবং তার সঙ্গে নামলেন সশরীরে। সঙ্গে থাকলেন ডেরেক ওব্রায়েন, সঙ্গে থাকলেন দোলা সেন, সঙ্গে থাকলেন কুণাল ঘোষ এবং অবশ্যই কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তার সঙ্গী হলেন। কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট কক্ষে গিয়ে সেখানে সই করতে হয়। রাজ্যের প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মামলা করার জন্য সেখানে সই করলেন এবং তারপরে গট করতে করতে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন 30B হরিশ্চন্দ্রজি স্ট্রিটের দিকে। এখন ঘটনা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সাইলেন্টলি এসছেন, এটা কাউকে জানানো হয়নি, অর্থাৎ মিডিয়ায় এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে পারেনি। তার কারণ যতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন আর যতক্ষণে বেরিয়ে গেছেন ততক্ষণে মিডিয়া আস্তে আস্তে ততক্ষণে বেরিয়ে গেছে। কিন্তু হঠাৎ সাইলেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে আসা কেন? নির্দিষ্ট কারণ, ভবানীপুরে আমি হারিনি। ঠিক আপনাদের যদি মনে থাকে যে আজকে যার বিরুদ্ধে মামলা করছেন, অর্থাৎ যিনি জিতে গেছেন বলে মামলা করছেন, অর্থাৎ এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এরও বেশি ভোটে ভবানীপুরে হারিয়েছেন, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2021-এর নন্দীগ্রাম নির্বাচনে 1956 ভোটে হারার পর সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন। তারপর 21 থেকে 26 গেছে, গত 5 বছর গেছে। সেই মামলার গতি প্রকৃতি কী? সে মামলা অনির্দিষ্টকালের খাতায় হারিয়ে গেছে, অর্থাৎ সেই মামলায় কিছু এগোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি চেষ্টা করেননি সেই মামলা এগোতে, নন্দীগ্রামে হারার বিষয়টা। তার কারণটা হচ্ছে জানতেন যে নন্দীগ্রামে 1956 ভোটে হারা মামলাতেও তিনি শেষ পর্যন্ত জিততে পারবেন না। অর্থাৎ মামলা করে জনমানুষে একটা ইন্টারপ্রিটেশন করলাম যে আমি নন্দীগ্রামে হারিনি, সেই জন্য আমি মামলায় গেছি। কিন্তু আদতে সেই মামলা নিয়ে মানুষের মধ্যে আর কোনো উৎসাহ ছিল না, আলোচনাও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু পরবর্তীকালে এই মামলাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তদারকি আদালতে করার সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে ঢোকেননি। কেন ঢোকেননি? তার কারণ তিনি নিজেও জানতেন যে আলটিমেটলি নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরেছেন। ফলত সেই মামলাও আর ইতিহাসের খাতায় হারিয়ে গেছে। বহুকাল বাদে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করতে গেলে হয়তো কোনো ক্ষেত্রে উল্লেখ করবেন, কিন্তু সেই মামলা কোনো গুরুত্ব নেই। আজকের দিনে যে মামলাটা করলেন এইটার কারণে করলেন যে বারবার আপনারা যদি খেয়াল করে দেখেন, ভবানীপুরে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় কী স্টেটমেন্ট দিয়েছেন? আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এবং একটা সিটে না, 100টা সিটে আমাদের পরিকল্পনা করে হারিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হচ্ছে এই মামলাটা করে তার গোবর্ধন দল, আমি গোবর্ধন দলই বলি, সেই গোবর্ধনদের টিমের লোকজনকে বিশ্বাস করানোর চেষ্টা করলেন, আরে আমি ভবানীপুরে হারিনি রে, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, দেখলি না আমি একটা গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলাম। দেখুন, মামলা যে কোনো মানুষ করতে পারে, এই মামলার গতি প্রকৃতি কী হতে পারে সেটা আইনজীবীরা বলবে। মামলা করলে বড় জোর আদালত থেকে নির্বাচন কমিশনের কাছে একটা হলফনামা চাইতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কী যুক্তি দেখিয়েছেন মামলায় আমরা এখনও জানতে পারিনি, কিন্তু যা টুকরো টুকরো খবর মিডিয়াতে প্রতিভাত হয়েছে তার টেক্সট হয়েছে যে ওই গণনাটাকে স্লো করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যেদিনকে 4 মে যেদিনকে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল, সেদিনকে বারবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে গণনা কেন্দ্রে উৎপাত করছিলেন। প্রথম দিকে এগিয়েছিলেন, মাঝ পর্বে এগিয়েছিলেন, তারপর যখন পিছোতে শুরু করলেন এরপরই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে গণ্ডগোল করার চেষ্টা করলেন। কিন্তু শেষ পর্যন্ত গণ্ডগোল স্থায়ী হতে পারেনি। শেষ পর্যন্ত বিলম্বিত হলেও নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। দেখা গেছে শুভেন্দু অধিকারী 15,000 ভোটে ভবানীপুর কেন্দ্রে, মমতার বাড়ির কেন্দ্রে, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না। সমস্যাটা হচ্ছে দলের মধ্যে অভ্যন্তরেও তার রাজনৈতিক সাথীরা বারবার এই কথাটা বলেছেন বিভিন্ন সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় হারকে মানতে চাইছেন না। আপনি যদি হারকে না মানেন তাহলে আপনি হার ইভ্যালুয়েশন করবেন কী করে? আমি কী কারণে হারলাম?
তার যেসব সঙ্গী সাথীরা এখন তাকে ত্যাগ করছেন তারা কিন্তু বারবার এই মিডিয়াতে এই কথাটা বলেছেন। কিছুতেই ইভ্যালুয়েশন করবেন না যে আমি কোথায় ভুল করেছি, আমি কেন হারলাম, সেটা বিশ্লেষণ করতে গেলে যে মাইন্ডসেটটা দরকার, যে ধরনের মিটিং দরকার, যে ধরনের সবাই মিলে বসা দরকার, সেটা মমতা কিছুতে করবেন না। কারণ গোড়াতেই তিনি মেনে দিচ্ছেন যে আমি হারিনি, আমরা 100টা কেন্দ্রে হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমাকে ভবানীপুরে হারিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারপ্রিটেশনটা করার চেষ্টা করছেন। মমতার এই পলিটিক্সে কিন্তু আজকের নয়, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, গত কয়েক দশক যখনই সিপিএমের কাছে হারতেন তখন বলার চেষ্টা করতেন আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আপনাদের মনে আছে ইভিএম নিয়ে অভিযোগ তুলতেন, ইভিএমে কারচুপি করা হয়েছে। পরবর্তীকালে দেখা গেছে সেটাও ভ্রান্ত, মিথ্যা তথ্য। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম অফ পলিটিক্সটা হচ্ছে যে কোনো একটা মিসকনসেপশন বারবার করে বলে মানুষের মধ্যে গেঁথে দাও, গোয়েবেলসের থিওরির মতো গেঁথে দাও, মানুষ বিশ্বাস করতে শুরু করবে। আমি একটা কথা আপনাদের কাছে মাঝে মাঝেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা হিপনোটাইজ করার আগে ক্ষমতা ছিল, কিন্তু যাদের হিপনোটাইজ করতেন তারাও এখন বুঝে গেছেন যে আমার নেত্রী আমাকে গুলটা মারছেন। এই যে ভবানীপুরে তিনি হেরেছেন, অতি বড় তৃণমূলীও জানেন, কিন্তু এই মামলাটা করে ইন্টারপ্রিটেশনটা করার চেষ্টা করছেন আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবার 5 বছর 10 বছর 15 বছর 20 বছর বাদে মামলা চলবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো বয়স 72-73 বছর হয়েছে, মমতা যখন বেঁচে থাকবেন না তখন হয়তো মামলাটা জীবিত থাকবে, কিন্তু মামলা শেষ পর্যন্ত জীবিত থাকবে কিনা আমার ব্যাপারে সন্দেহ আছে। তার কারণ কলকাতা হাইকোর্ট থেকে খুব বেশি হলে এই নির্বাচন কমিশনকে বলবে যে ইভিএমগুলোকে প্রোটেক্ট করো টিল দ্য কেস ইজ ডিজলভড। এবার এখানে দাঁড়িয়ে আমার নিজের মনে হয় যেটা যিনি মামলা করেছেন তার বিরুদ্ধে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তাঁর আইনজীবী অ্যাপয়েন্ট করে বলা উচিত এই মিসকনসেপশন তৈরি করা হচ্ছে, ইমিডিয়েটলি মিসকনসেপশনটা ডিজলভ করা হোক। কেন কলকাতার মাটিতে দাঁড়িয়ে সারা পৃথিবীর বাঙালিদের চোখ ছিল ভবানীপুর কেন্দ্রে, সেই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারিয়ে দেওয়া নেক্সট টু ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। কিন্তু রায়টা তিনি মানবেন না। কেন মানবেন না? তিনি যে অন্যায় করেছেন সেটাই তো তিনি মানেন না। নিজে সীমাহীন শোষণ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুম্পেনাইজেশনের নেতৃত্ব দিয়েছেন সপরিবারে নিজে এবং ভাইপো মিলিয়ে, সেটাই তো তিনি স্বীকার করেন না। ফলত আলটিমেটলি তিনি হারটাকেও স্বীকার করছেন না। আর হারটাকে স্বীকার না করে তিনি নিজেও জানেন তিনি হেরেছেন, বৈধ ভোটে তিনি হেরেছেন, তিনি নিজেও জানেন। তাও কলকাতা হাইকোর্টে গেলেন এবং নিশ্চিতভাবে এর জন্য তো একটা প্রসেসিং ফি এর কল্যাণ নয়, পয়সা নেবে না, পয়সা তো আছে, খরচ তো হবে, আদালতের সময়টা তো খরচ হবে। আদালতের উচিত পরিষ্কারভাবে, আমি জানি না আদালত কি করবে সেটা তো আদালতের সিদ্ধান্ত, আমি বলতে পারি না, কিন্তু যদি এটা ফলস অ্যান্ড ফেক মামলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পেনাল্টি ইম্পোজ করা উচিত। যে আপনি আদালতের সময় নষ্ট করার জন্য আসছেন, আপনি মিসলেড করার জন্য আসছেন। আমি জানি না, অন্তত বিপক্ষের আইনজীবীদের তাদের বলা উচিত মহামান্য বিচারপতিদের কাছে যে যদি ইফ দিস ইজ ফেক তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি পেনাল্টি ইম্পোজ করা উচিত, তার স্থাবর অস্থাবর সম্পত্তি বেচে সরকারি কোষাগারে টাকা দিতে হবে যদি ইফ দিস ইজ ফলস অ্যান্ড ফেক। এবং অবভিয়াসলি ফলস অ্যান্ড ফেক, এটা ব্যাখ্যা করার দরকার নেই। মমতা ছুটলেন হাইকোর্টে, কিন্তু এবার আমরা আশা করব মহামান্য বিচারপতিদের কাছে বিচার ব্যবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে যদি মিথ্যে অভিযোগে মামলা করা হয়ে থাকে তাহলে তাকে একটা বড় ধরনের পেনাল্টির মুখে ফেলা দরকার। কেন তিনি রাজনীতি নিয়ে ছেলে খেলা করেছেন, আদালতের সময় নিয়ে ছেলে খেলা করতে দেওয়া কিছুতেই দেওয়া উচিত নয়।